বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিং লেভেল 3-র সপ্তম ক্লাস না, সপ্তম ক্লাসে আজকে আমরা দেখাবো যে টাইপ টুল রিলেটেড যা কিছু আছে এর বেশিরভাগ অংশগুলো আমরা দেখানোর চেষ্টা করব। আমরা এই দুটা লগো বানিয়েছিলাম হচ্ছে যে কি দিয়ে, প্রথমত অবস্থায় যেটা ইংরেজিতে আছে সেটা বানাইছি হচ্ছে যে টাইপ অনে পাত, পাইপ অনে টাফ পাত, এটা দিয়ে। আর বাংলাতে টাইপ অনে পাত দিলে কি হয়ে যায়, ভেঙে যায়, তার কারণে এটাকে আমরা আর্ট ব্রাশ করে নিয়েছি বা স্যাম্পল বা ব্রাশ করে নিয়েছি, তারপর এখান থেকে এটাকে অ্যাপ্লাই করেছি। তো এছাড়াও এই টাইপ অনে পাত যেটা, এটা আরও অ্যাডভান্স কিছু অপশন আছে, সে বিষয়টা আমরা একটু দেখব কেমন। তো আপনাদের অনেকের ক্ষেত্রে মনে হয় একটু কঠিন মনে হয়েছে যে টাইপনের পাতটা একটু কঠিন, তো সে জায়গা থেকে কিছু হ্যান্ডেল আসে, আবার ঘুরাতে গেলে একটু সমস্যা হয়, ঠিক আছে। এটার একটা সহজ উপায় আছে, তো সেই বিষয়ে আমরা একটু দেখব। যেমন এই বাংলাদেশের এই এটা আমরা যখন কোনো সার্কেল কোনো লগো তৈরি করি, সেক্ষেত্রে যেটা হয়, এই লগোগুলো ক্রিয়েট করার সময় আমি দেখি যে, আচ্ছা আমি একটা সার্কেল নেই, আমি একটা সার্কেল নিচ্ছি তাই না, এই সার্কেলে আমি লিখবো। তো লেখার জন্য আমাকে আমি যে টুলস নিলাম হচ্ছে ইলিপস, সরি, টাইপ অন এ পাথ নিয়ে আমি এখানে ডাইরেক্ট এই জায়গায় ক্লিক করব। করার পর আমার এখানে ডিফল্ট কিছু লেখা আসবে, আমি লেখা শুরু করলেই লেখাটা চলে যাবে। এবং আমি কী লিখলাম, লেখাটা কীভাবে শুরু হচ্ছে দেখেন, লেখাটা হচ্ছে যে এখান থেকে ক্যারেক্টারে যাব অথবা প্যারাগ্রাফে যাব। হ্যাঁ, ক্যারেক্টার না, এটা প্যারাগ্রাফে আছে, এই যে প্যারাগ্রাফ এখানে আছে। এখানে গেলে আমি দেখতে পাচ্ছি যে সেন্টার থেকে শুরু হচ্ছে না, আমি এখানে গেলে যদি আমি লেফটে দিই তাহলে লেফটে থেকে শুরু হবে। আচ্ছা, দেওয়ান নিকাল স্কুল কলেজ কলেজ, তাই না। এই লেখাটাকে আমি একটু বড় করে দিই, ছোটো আছে যদিও, আমি বড় করে দিলাম। সাপোজ এরকম আসতে পারে। তারপর আমি আমি টাইপ অনে পাতাছি, এখান থেকে আমি রিলিজ করতে গেলে বা ডিফল্ট বা নর্মাল টুলসে গেলে আমাকে অবশ্যই কোন টুলস করতে হবে, সিলেকশন টুল করতে হবে। এখন দেখেন সিলেকশন টুল সিলেক্ট করার পর এই পাশে একটা হ্যান্ডেল আসছে আর এই পাশে দুটো হ্যান্ডেল আসছে, তাই না। এই হ্যান্ডেলটা নিয়ে আপনাদের একটু ঝামেলা আছে না। তো হ্যান্ডেলের যে প্রথম যেটা আছে এটাকে বলা হয় এটা বাউন্ড। এই বাউন্ডিংটাকে আমি যে মাঝখানে যে আছে আমি এখানে ক্লিক করলাম, আর এটা যেটা আছে সেটাকে, এটা তো মনে হয় অ্যাকুরেট জায়গায় আছে। এখন দেখেন আপনার এটা কিন্তু নড়াচড়া করবে না, করবে। এখন যদি আপনি এই অবস্থায় এই প্যারাগ্রাফে যান, যাওয়ার পর এখানে সিলেক্ট করেন হচ্ছে সেন্টারে, এখন অটোমেটিকলি সে সেন্টার করতেছে, তাই না। আচ্ছা, এখন চাইলে আপনি ফন্ট বড় করতে পারেন বা ফন্টের ক্যারেক্টার চেঞ্জ করতে পারেন। চেঞ্জ করার জন্য আপনি টাইপ থেকে এই যে কেস আছে, কেসে যাবেন, আর আপার সবগুলো বড় হাতে হয়েছে। হয়তো লিখছেন, লেখার পর আপনার খেয়াল নাই যে আমি তো লিখছি কেমন, এবং দেখেন আমি যখন বড় করছি তখন কিন্তু লেখাটা চলে গেছে নিচের দিকে, তাই না। কিন্তু অবশ্যই আমি লেখাটা একটু ছোটো করে দিই, তাহলে নিচের লেখাটাও চলে আসবে। এই যে কলেজ, স্কুল অ্যান্ড কলেজ, ওকে। তো আমি চাইলে এটাকে সব ছোটো হাতেরও স্মল লেটারে করে দিতে পারি, আর চাইলে আবার ক্যাপিটাল লেটারে করতে পারি। তো মোটামুটি এইটুকু আমরা বুঝলাম, তাই না। এখন আসি, এটাকে আমি যখন সেন্টার করলাম, সেন্টার হয়েছে। এটাকে যদি আমি কপি করি, কন্ট্রোল না, নিচে একটু লিখতে হবে, কি লিখতে হবে, ঠিকানা লিখতে হবে, কি, বেউথা রোড, মানিকগঞ্জ, ঢাকা, তাই না। এই কথা আপনি লিখবেন, তাহলে নিচে লিখলে কী হয় দেখেন, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কী করলেন, কপি করলেন, সেম জিনিসটাই করার পর আপনি এটাকে একটু ঘুরিয়ে দিবেন 90 ডিগ্রি, শিপ ধরে এটাকে যদি ঘুরে দেন, তাহলে ওই লেখাটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে আসলো নিচে, নিচে আসছে না। আচ্ছা, আসার পর আপনি এখন এখানে টাইপ টুল আবার নেবেন, নেওয়ার পর ঠিক এই জায়গায় আবার সিলেক্ট করে আপনি লিখবেন
আপনি লিখছেন, তো এটা লিখছেন এরকম হয়ে আসছে, এটাকে আপনারা বড় করেন টাইপ থেকে সিলেক্ট করার পর। আর কীভাবে করবেন, এখানে মাউস রাখবেন, হ্যাঁ টাইপটা সিলেক্ট কীভাবে করবেন, টি চাপবেন, টি চাপার পর এই লেখার মাঝখানে কী করবেন, মাউসটা আমি ক্লিক করবেন, তাহলে কন্ট্রোল এ অল লেখা সিলেক্ট, এরপর হচ্ছে টাইপে যাবেন, টাইপে যাওয়ার পর এখান থেকে আসবে হচ্ছে যে আপনার কেস চেঞ্জ, সেখান থেকে আপনি আপার দিলেন, তাহলে আমার এটা আপার হয়ে গেল। কিন্তু আমি আমি এটাও যেই লোকেশনে আছে বা এটাও সেই একই ইয়াতেই আছে, রাউন্ডে আছে, তো আমি এটা তুলটাই গেছে তাই না, এটাকে যদি আমি ভিতরে দেই, এই এটা ধরে অনেক সময় আমাদের একটু চেঞ্জ হতে পারে তাই না, চেঞ্জ হয়ে গেলে অনেক সময় সমস্যা হয়ে যায়। তার ফলে আমরা যেটা করব, আমরা এই দুটাকে একত্রিত করে এই দুটা সিলেকশন করে আমি যাব হচ্ছে টাইপে যাওয়ার পর দেখেন লেখা আছে দেখি টাইপ অনে পাথ থেকে আমি যাবো হচ্ছে টাইপ অনে পাথ অপশন, এখানে ক্লিক করার পর আমার একটা ডায়লগ বক্স ওপেন হবে, হওয়ার পর আমি এখানে প্রিভিউটা চেক করে দিব, দেওয়ার পর এখানে ইফেক্ট যেটা আছে আমরা রেইনবোজের ইফেক্ট দিয়েছি, ঠিক আছে। এখানে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে যে অ্যালাইন টু পাথ কি জিনিস দেখেন, মানে এখানে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে অ্যালাইন টু পাথ সেন্টার, তারপরে যে ডিসেন্টার আছে, আচ্ছা অ্যাসেন্টার আছে। তো আমি হচ্ছে বেজলাইন যেটা আছে, বেজলাইনটা হচ্ছে নিচের যেটা আছে, এখান থেকে আমার লেখাটা শুরু হয়েছে তাই না। আর অ্যালাইনটা যদি আমি সেন্টার দিই, আমার লেখাটা মাঝখান থেকে শুরু হবে। আচ্ছা আমি সেন্টার দিলে লেখাটা মাঝখানে হয়ে গেল। আচ্ছা এরপর দেখেন মাঝখানে হয়ে গেলেও আমি লেখাটা কিন্তু ঘুরে নাই, ঘুরে গেছে কি যায় নাই, তাহলে ঘুরে যাওয়ার জন্য কি করব, শুধুমাত্র অনলি ফর নিচেরটাকে সিলেক্ট করব, এই যে নিচেরটা দুটাই সিলেক্ট হচ্ছে নাকি, আচ্ছা নিচেরটা ঠিক আছে, নিচেরটা হ্যাঁ, এই যে নিচেরটা সিলেক্ট করার পর আমি হচ্ছে যে আবার টাইপে যাওয়ার পর টাইপ অনে পাথ অপশান, এবার নিচে এখানে লিখবো যে ফ্লিপ, এখন ফ্লিপ দিলে আমি এখানে আমাকে দুটাই হয়ে যাচ্ছে, আমাকে দেখুন একটা করতে হবে, তো সে হ্যাঁ হ্যাঁ ওকে, টাইপ অনে পাথ অপশান প্রিভিউ ফ্লিপ, ওকে। এখন দেখেন আপনার কোনো ঘোরানোর কোনো পরিয়া আছে কি, দরকার আছে কি, একটু ঘুরবেন। এমনকি দেখেন দেওয়ান টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ 2 নম্বর বেউথা রোড মানিকগঞ্জ, ঠিক আছে না। আগেরটা সহজ না পরেরটা সহজ, গতকালকে যেটা দেখাইছিলাম বা বৃহস্পতিবারে, ওটা সহজ না এটা সহজ, এটা সহজ না। আচ্ছা এটা আপনারা পারবেন না, আবার কি দেখাবো, আচ্ছা আমি এটা না দেখাই, আমি একটু এটাকে হ্যাঁ, তো এখন যেটা করতে পারি, আমি এটা একটু পরে ডিজাইনটা করি, এখন আরেকটা যেটা দেখাবো সেটা একটু দেখাই। আচ্ছা আমার এই টাইপ টুল থেকে আরও কিছু টুলস আছে, যেমন হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল কী কাজ করে দেখেন, আমি যখন কোনো কিছু লিখবো, হ্যাঁ ভার্টিক্যালি লেখাগুলো ভার্টিক্যালি হয়ে যাবে, এভাবে এরকম কোনো কিছু লেখা থাকলে এরকম ভার্টিক্যালি লেখা হয়ে যাবে, ঠিক আছে, এটাকে বলে ভার্টিক্যাল টাইপ টুল, ঠিক আছে। এরপরে যে টুলসটা আছে সেই টুলের নাম হচ্ছে যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। আপনি যখন এভাবে কোনো টাইপ টুল সিলেক্ট করবেন এরিয়া, যেমন হচ্ছে যে এখানে আপনি ভার্টিক্যালে এরিয়া টাইপ ক্লিক করলে সে এরিয়াতেই লেখাটা হবে, ক্লিয়ার। আচ্ছা পরে যেটা আছে যে ভার্টিক্যাল টাইপ অনে পাথ, যে আর কি ওই তো পাথের উপর লেখাটা হবে, এরকম দেখেন লেখাটা এভাবে হবে, দেখছেন কি পাথের উপর লেখাটা এভাবে লাইন বাই লাইন হবে, কেমন, চাইলে এভাবে করতে পারেন, অথবা এখানে কার্ভাচার দিয়েও টাইপ করতে পারেন,
আমরা এখানে একটা এস শেপ নিয়ে আসলাম। দেখেন এস শেপের মধ্যে লিখবেন কি ভার্টিক্যাল টাইপ টুল, মানে ক্লিক করবেন, দেখেন এরকম লেখা হচ্ছে, তাই না? ঠিক আছে। তো আর পরের যেটা আছে সেটার নাম হচ্ছে টাচ টাইপ টুল। কী নাম? টাচ টাইপ টুল। যেমন ধরুন আপনি এখান থেকে লিখছেন, কি লিখবেন যে সরি কি প্রেস করলে আসবে? বাংলাদেশ লিখছেন। বাংলাদেশ লেখার পর যদি আপনার মনে হয় যে এই লেখাটা একটু বোল্ড করে দিই, আচ্ছা এই লেখাটা লিখে আপনার যদি মনে হয় যে এই লেখাটাকে আপনি যে টাচ টাইপ টুল আছে না, টাচ টাইপ টুল দিয়ে এখানে ক্লিক করবেন, ওইটাই সিলেক্ট হবে। হওয়ার পর যদি মনে করেন যে লেখাটাকে আমি বড় করবেন, বড় করতে পারেন, এভাবে ছোট করলে ছোট করতে পারেন। আসলে অনেক সময় যে ওই একটা পত্রিকার লেখাটা প্রথমে যে লেখাটা সেই লেখাটা অনেক বড় থাকে, ঠিক আছে, এটাকে বলা হয় টাচ টাইপ টুল। এই হ্যাঁ খবরের কাগজ, হ্যাঁ প্রথম যে থাকে এটা একটু অনেক বড় থাকে, ঠিক আছে। চাইলে আপনি এটাকে সরাই দিতে পারবেন, আবার এভাবে রাখতে পারবেন, মাঝখানে রাখতে পারবেন, উপর দিকে রাখতে পারবেন, এভাবে রাখতে পারবেন। তো হয় না এভাবে? কারণ এখানে বাংলাদেশ লিখছে, মাঝখানে দিতে পারবেন এভাবে। এটাকে বলা হয় টাচ টাইপ টুল। ইন্ডিভিজুয়াল কোনো টাইপটাকে আপনার ইয়ে হবে, এবং সে এখানে টাচ টাইপ ক্লিক করার পর এখানে কিন্তু দেখবেন যে লেখার কয়টা যে ধরন আছে সে ধরনটা চলে আসবেন। এটা একটু বড় দিবেন বা ছোটো হাতে দিবেন, এমন আসবে। বুঝতে পারছেন কি? তো টাচ টাইপ টুল। এছাড়াও আমার আরও কিছু ইয়ে দেখি, যেমন আমি টাইপ টুল দিয়ে লিখি হচ্ছে যে লিখলাম, লেখার পর আমি কিছু স্ক্রিপ্ট ফন্ট দিলাম। ক্যারেক্টারে গেলে আমি স্ক্রিপ্ট ফন্ট পাবো। খুবই কম স্ক্রিপ্ট ফন্ট। আচ্ছা যেমন ধরেন এটা, এরপর এটাকে যদি আমি টাচ টাইপ টুলে ক্লিক করি, করে যেমন ধরেন এখানে এখানে ক্লিক করলে একটাই ফন্ট সাইজ, এটার কোনো ইয়ে নাই, আর দেখতেছি না। অনেক সময় যে একটার কটা ক্যাটাগরি থাকে না, কটা ফ্যামিলি ফন্ট থাকে না, যে একটার অনেকগুলো ফ্যামিলি ফন্ট থাকে, ওটা চলে আসতো। যাই হোক আমি আর একটু চেঞ্জ করে দেখি তো কী অবস্থা। এটাকে এটাও তাই। আচ্ছা তো টাচ টাইপ ফন্ট আমরা বুঝলাম, তাই না? এটা কী কাজ করে। তো ঠিক আছে, এরপর হচ্ছে দেখেন আমাদের এই ফন্ট রিলেটেড আমাদের আরও কিছু অপশন আছে, যেমন হচ্ছে ক্যাটাগরি এবং প্যারাগ্রাফ। ক্যারেক্টার এবং প্যারাগ্রাফ এই দুটো কি, এটা আমাদের জানতে হবে। সবাই কেউ 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 অন্যদিকে মনোযোগ দেবেন না। টাইপ টুল নিলাম। আচ্ছা এখানে সিলেক্ট করার পর এবার দেখেন এটা হচ্ছে ক্যারেক্টার। লেখার পর এখন দেখেন উপরে এখানে শো করবে ক্যারেক্টার। যদি ক্যারেক্টার ন শো করে তাহলে আপনারা এখান থেকে ডান পাশ থেকে নিয়ে আসবেন এই অপশনটা। এই ডান পাশে নিয়ে আসার জন্য যেমন আমরা এত কিছু দরকার না থাকলে আমরা এটাকে কেটে দিব। হ্যাঁ, আমার যেগুলো প্রয়োজন নয় সেগুলো কেটে দেব।
এটা কি আর্টবোর্ড দরকার আছে, এটা হচ্ছে অ্যাসেট এক্সপোর্ট, এটা দরকার নাই। তারপর এটা এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স দরকার আছে, গ্রাফিক স্টাইল, এটাও আপাতত দরকার নাই। দরকার আছে এটা কি, এটা হচ্ছে সাম্বল, ব্রাশ, সোয়াজ গাইড, লেয়ার, হ্যাঁ এই কটা দরকার আছে, প্রপার্টিস, ওকে ঠিক আছে এই কটা দরকার আছে, এই কটা রাখবো। তার পাশাপাশি যে এটাও রাখবো, এবং হচ্ছে আরও রাখবো হচ্ছে কি ক্যারেক্টার, উইন্ডো থেকে যাবো হচ্ছে ক্যারেক্টার, সরি উইন্ডো থেকে, আচ্ছা আমার এটা মনে হয় চেঞ্জ হয়ে গেছে ওয়ার্কস্পেসটা, সেলবাস মাস্টার গ্রাফিক্স, আচ্ছা ক্যারেক্টার কই, এ বি সি না, নিচে আছে, হ্যাঁ এখানে আছে যে সিতে ক্যারেক্টার, হুম টাইপ আছে, এই যেখান থেকে আছে, হ্যাঁ এই টাইপে গেলে পাবেন, হ্যাঁ টাইপ, টাইপ থেকে পাবেন হচ্ছে যে এই যে ক্যারেক্টার, কন্ট্রোল টি দিলে এই প্যানেলটা চলে আসবে। আমাদের ফটোশপে কী ছিল, কন্ট্রোল টি মানে সাইজ কন্ট্রোল, তাই না, কন্ট্রোল টি দিলে ক্যারেক্টার মানে চলে আসে দেখেন। তো ক্যারেক্টার প্যানেল প্রথমে এটা একটা বড় করবো আমি, এখান থেকে আমি শো অপশনে ক্লিক করলে বাকি অপশনগুলো চলে আসবে, ঠিক আছে। আমি মূলত এইটা এখন আমি আপনাদের সামনে একটু ব্রিফ করব, এটা কি। আচ্ছা প্রথমে দেখেন আমি লেখাটা লিখছি এখানে, লেখাটার পর লেখাটার প্রথমে যেটা আসছে সেই লেখাটার নেম, এটা নেম বা ফ্যামিলি এটাকে বলা হয়। তো এখান থেকে আমি লেখাটা চেঞ্জ করতে পারবো, যে এখান থেকে ক্লিক করবো, এখানে ক্লিক করলে এই অপশনগুলো আসছে না, আমি অপশনটাকে একটু বাইরে বের করে নিয়ে আসি, আমি এটাকে এই পাশে নেই বোঝানোর জন্য, আর এটাকে এখানে নেই, নেওয়ার পর দেখেন প্রথমে এটাকে সিলেক্ট করার পর এটাকে বলা হচ্ছে যে লেখার ফন্ট বা ফ্যামিলি, এটা ফন্ট বা ফ্যামিলি নেম, এখানে এই যে ডট আছে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করব, ক্লিক করলে আমার এরকম একটা বক্স ওপেন হবে, এরকম একটা বক্স ওপেন, এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে লেখার অনেকগুলো আপনাদের ফ্যামিলি, তাই না। তো এই লেখার যে ফ্যামিলি নেম, এটাকে আমি আবার শর্ট করতে পারি, কি করতে পারি, এখানে কিছু অপশন দিয়েছে দেখেন। প্রথম অপশনটা হচ্ছে ফিল্টার, আমার এখানে হাজার আমরা যেহেতু গ্রাফিক ডিজাইনার, আমাদের হাজার টাইপের বা ক্যাটাগরি আমার কি থাকতে পারে, ফন্ট থাকতে পারে। তো সেই ফন্টগুলোকে আমি ফিল্টারিং করার জন্য এখানে কিছু অপশন দেওয়া আছে, সেই ফিল্টার দেখেন এখানে কী বলা হচ্ছে, প্রথমে যেটা বলা হচ্ছে যে ফাইল ফন্ট বাই ক্লাসিফিকেশন, এখান থেকে আমার ফাইলের যে ক্লাসিফিকেশন, যে আমি বলেছিলাম না যে সেরিফ ফন্ট, সেন্সিটিভ ফন্ট, এটা হচ্ছে ফন্টের শ্রেণীবিন্যাস, কি এটা শ্রেণীবিন্যাস। তো এখানে অনেকগুলো ফন্টের শ্রেণীবিন্যাস আছে, প্রথমে আছে হচ্ছে সেন্সিটিভ, তারপরে আছে হচ্ছে সেরিফ ফন্ট, তারপরে এটাকে বলা হয় আপনার স্লাভ সেরিফ, তারপরে এটাকে বলা হয় স্ক্রিপ্ট ফন্ট, তারপরে এটা কি হচ্ছে ব্ল্যাক লেটার, তারপরে এটাকে বলা হয় যে মনোস স্পেসড, তারপর এটাকে বলা হচ্ছে যে হ্যান্ড রাইটিং টুল, আর এটা হচ্ছে ডেকোরেটিভ। তো মোটামুটি 8টি ধরনের ক্লাসিফিকেশন আমরা পেয়ে গেলাম। আর পরবর্তী এটা হচ্ছে ফন্টের ডেপথ, এটা ঠিক আছে। তো আমি এখানে কোন সাইজ ফন্ট নেবো, এখানে ক্লিক করলে দেখেন ওই রিলেটেড আমার কী ফন্ট আছে এখানে চলে আসবে, সেন্সিটিভগুলো কী ফন্ট আছে সে চলে আসবে। আমি এটাকে যেহেতু ফিল্টারিং করি, হ্যাঁ, আবার এখানে ক্লিয়ার অল করলে আবার ক্লিয়ার চলে আসবে। আমি যদি ফিল্টারিং করি, এখান থেকে ফিল্টারিং করতে পারতেছি, ক্লিয়ার, মানে আমি কোন ধরনের ফন্ট নেবো। যেমন আমি একটু আগে খুঁজছিলাম কি ফন্ট, সেন্সিটিভ ফন্ট, স্ক্রিপ্ট ফন্ট, এখানে ক্লিক করার পর দেখেন এখানে ক্লিক করার পর আমার এই ফন্টগুলো এখানে চলে আসবে। তারপর কি এখানে যে পরেরটা হচ্ছে ফেভারিট, মানে আমি কোনো ফন্টকে যদি আমি মনে করেন পছন্দ করি, যেমন ধরেন এই ফন্টটা আমার পছন্দ, যেমন হচ্ছে প্রথমে যেটা লিখলাম যেটা বাংলার জন্য বা ইংলিশের জন্য, যেটা হচ্ছে যে নেক্সাস, এই ফন্টটা মোটামুটি ভালো লাগে এটা। তারপর আসলে আছে নেক্সাস রেগুলার, এটা ভালো লাগে। তো এই ফন্টটাকে চাইলে আমি যেখানে ডান পাশে আছে কি অ্যাড টু ফেভারিট, এখানে ক্লিক করব, এটা আমাকে ফেভারিট থাকবে, বোঝা গেছে, যে আমাকে আমি পরবর্তী ফন্টটা যখন আমি ফিল্টারিং করব ওই ফন্টটা আমাকে সামনে দিবে যে আমার ফেভারিট ফন্টটা। আচ্ছা তারপরে কি দেখেন, তারপরে এখানে লেখা আছে যে আপনার শো রিসেন্টলি ফাইল,
রিসেন্টলি ফন্ট, আমি যে ফন্টটা রিসেন্টলি ইউজ করেছি দেখেন এই কটা আমার দেখাবে। দেখেন আমি সবচেয়ে বেশি যে ফন্টগুলো ইউজ করে থাকি ওইগুলো ফন্ট আমাকে দেখাচ্ছে, ঠিক আছে না? তাহলে এটাকে বলা হয় ফিল্টারিং। কী বলা হয়? ফন্ট ফিল্টারিং। তো এটাকে বলা হচ্ছে যে শো রিসেন্ট অ্যাডেড, এখানে রিসেন্ট যে কটা ফন্ট আমি ইউজ করেছি সেটা দেখাইছে। পরেরটা হচ্ছে যে শো অ্যাক্টিভ ফন্ট, মানে আমার বর্তমানে যে ফন্ট অ্যাক্টিভ আছে সেটা এখানে ক্লিক করলে সেটা আমি দেখতে পাচ্ছি যে আমার কোন ফন্টটা অ্যাক্টিভ। আচ্ছা, এরপরে দেখেন পরেরটা আছে, পরের কী অপশন আছে? পরেরটা অপশন হচ্ছে সিলেক্ট টাইপ টেক্সট। এখান থেকে আমি আমার ফোনটা যদি টাইপোগ্রাফিক ফন্ট সিলেক্ট করি তাহলে টাইপোগ্রাফিক ফন্ট চলে আসবে। তারপরে যদি আমি এখানে দি কুইক ব্রাউন জাম্পিং ফন্ট যদি সিলেক্ট করি তাহলে চলে আসবে। এরপর দেখেন এখান থেকে যদি এখানে ABCD শুধু বড় ক্যাপিটাল লেখারে তাহলে ক্যাপিটাল লেখারে চলে আসবে। তারপরে এখান থেকে অর্থাৎ আমি যেখানে ফন্টটা সিলেক্ট করছি এখানে আমি এটাকে যেহেতু আমি ক্লিয়ার ফিল্টার, এখানে ক্লিয়ার ফিল্টার করলে এটা চলে আসবে। যেমন দেখেন আমার অক্ষরগুলো বড় হাত মানে ক্যাপিটাল লেখারে কীভাবে দেখাবে সেটা এটাকে বলা হচ্ছে আপনার ভিজিবিলিটি, ফন্টের ভিজিবিলিটিটা এটা ক্যাপিটালের অক্ষরে কীভাবে আসবে সেটা এখানে দেখাচ্ছে। আর এখান থেকে যেমন টাইপোগ্রাফি সিলেক্ট করলে টাইপোগ্রাফি রিলেটেড কী ফন্টগুলো আছে সেটা দেখাবে। তারপর আছে হচ্ছে যে আপনার 1 2 3 যেটাকে বলা হয় আমরা নাম্বারিক ফন্টগুলো। তো নাম্বারিক ফন্টগুলো আপনার নাম্বার কীভাবে দেখলে বা কোনগুলো ফন্ট এভাবে এখান থেকে আপনি প্রিভিউ দেখে আপনি ফন্টগুলোকে সিলেক্ট করতে পারেন, খেয়াল করছেন? আর ডান পাশে যে অপশনটা আছে সেটাকে বলা হয় যে আপনার ফ্রন্টের প্রিভিউ। রাস্তার কি দেখতেছেন আগে দেখেন এখানে স্মল আকারে আসছে, ছোটো আকারে দেখাবে এটা। তারপরে হচ্ছে এটা একটু লার্জ আকারে বা ডিফল্ট বা সিম্পল, আর এটা হচ্ছে একটু বড় আকারের। এখন আমরা যে এখানে ফন্টটা দেখবো এটা কীভাবে দেখবো সেটা অনেক বড় আকারে প্রিভিউ দেখাবে। এটা ফন্টের যে প্রিভিউ সেটা দেখাবে। আর এখান থেকে ক্লিক করলে আপনার যে রেগুলার হ্যাংরি আছে, তারপরে হচ্ছে যে মানে আপনার যে নাম্বার আসবে, তারপরে যদি মনে হয় ক্যাপিটাল অক্ষরে চাইবেন ক্যাপিটাল অক্ষরে আসবে, তারপরে হচ্ছে যে টাইপোগ্রাফি, ঠিক আছে? এটা আপনি যে হিসাবে নেবেন সেই হিসাবে আপনার ফোনটা এখানে শো করবে। তো আশা করি নিচের এই ফিল্টারিং অপশনটা বুঝতে পারছেন না? এছাড়া আপনি যেখানে ফাইন মোডে ক্লিক করলে আপনি যে লেখাগুলো আপনি ফাইন মোডে ক্লিক করলে অনেক সময় যে আপনার যে ফন্টগুলো আপনি ডাউনলোড করছেন অথবা সেই ফন্টগুলো এখানে শো করে না, সেখানে এখানে ফাইন মোডে গেলে আপনার এই লেখাগুলো এখানে ফন্টগুলোর যে টাইপ এটা এখানে শো করবে। হ্যাঁ, সেমি বোল্ড থাকে, ইটালিক থাকে, বোল্ড থাকে, তাই না? তো এখান থেকে আবার কিছু ফন্ট থাকে কোনো রকম কোনো মানে থাকে না, কোনো স্টাইল থাকে না বা কোনো থাকে না, ফ্যামিলি থাকে না। তাহলে এখানে ক্লিক করলে আমি এটা পাচ্ছি, যেটাতে আছে সেটাতে আমরা অবশ্যই সেটা আমরা পাবো। আচ্ছা, এরপর নিচে যেটা আছে সেটা আমরা সবাই জানি, এটাকে বলা হচ্ছে যে ফ্রন্টের সাইজ। কি বলা হচ্ছে এটা? ফ্রন্টের। এখন আমরা ফন্ট কত সাইজ আছে আমরা এখান থেকে ক্লিক করলে আমরা দেখতে পারবেন। এছাড়াও আপনি এখানে এসে সিলেক্ট করার পর আপনি এখানে এই অ্যারো চিহ্ন দিয়েও আপনি করতে পারেন, অথবা এই লেখাটা সিলেক্ট করার পর আপনি শিফট করবেন কন্ট্রোল ধরে, শিফট এবং কন্ট্রোল চেপে অ্যারো চাপবেন। অ্যারো চাপলেও দেখেন ওখানে লেখাটার যে ভ্যালুটা কিন্তু বাড়তেছে না? তাহলে এটা লেখাটা ভ্যালু কীভাবে বাড়ে? লেখাটাকে সিলেক্ট করার পর শিফট এবং কন্ট্রোল চেপে অ্যারো চাপো, শিফট এবং কন্ট্রোল চেপে অ্যারো বাটন লেফট চাপলে এটা লেখাটা বড় হবে, অ্যারো বাটন রাইট চাপলে লেখাটা এক ধাপ দুই ধাপ করে ছোট হচ্ছে, এটা তাই না? হ্যাঁ, এইটা। আর যদি আপনি এক ধাপ করে বড় করতে চান তাহলে সেক্ষেত্রে টিপ করে সরি না, এটা হবে না, সরি। ওকে, পরেরটা কি দেখেন? পরেরটা হচ্ছে এটাকে বলা হয় লিডিং। কি বলা হয়? লিডিং মানে কি? একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্বকে বলা হয় লিডিং। একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্বকে বলা। অনেক সময় লেখার পর দেখবেন যে লেখাটা এরকম হয়ে গেছে, চ্যাপটা এরকম হয়ে যায় না? অনেক সময় এরকম হয়ে যায় না? লেখছেন কিন্তু লেখাটা এরকম হয়ে গেছে। তাহলে লিডিংটা স্বাভাবিকভাবে অটো থাকে। যদিও আপনার লেখা যদি একটু চাপানোর প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখানে এসে এখান থেকে আপনি লেখাটাকে বাড়াইতে এভাবে সিলেক্ট করে আপনি অ্যারো চিহ্ন দিবেন, বাড়বে। আবার সিলেক্ট করে আপনার এই যে ব্যাক অ্যারো ডাউন চিহ্ন দিবেন, তাহলে সেটাকে কী হয়ে যাবে? লেখাটা আবার উপরের দিকে চলে যাবে। তাহলে লিডিং কি? লিডিং হচ্ছে যে একটা লাইন থেকে আরেকটা লাইনের কি দূরত্ব, এটাকে বলা হয় লিডিং। পরবর্তী জিনিসটা কি? এটাকে বলা হচ্ছে কার্নিং। কারেন্টটা কি দেখেন? মানে কারেন্টটা হচ্ছে যে এটা কিন্তু এর আগে শো করে নাই, এখানে দিলে কিন্তু এখানে কিন্তু আসতেছে না, তাই না? যদি এখানে অপটিক্যাল দেওয়া আছে তো এখানে অটো থাকবে। তো কার্নিং হচ্ছে যে একটার অক্ষর থেকে আর একটা অক্ষর কিন্তু এটা কিন্তু আপনার লাইন না, একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্বকে বলা হয় কার্নিং।
কি বলা হয়, মানে একটা অক্ষর থেকে আরেকটা অক্ষর দূরত্ব কিন্তু বলা হয় কার্নিং। তো এই যে ইতিপূর্বে যতগুলো অ্যাসেসমেন্ট পরীক্ষা আছে, অ্যাসেসমেন্ট পরীক্ষা এই কোশ্চেনটা খুব থাকে। বোঝা গেছে? এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি যে কার্নিংটা কি। কারণটা হচ্ছে যে একটা অক্ষর থেকে, হ্যাঁ, একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের দূরত্বকে বলা হয় কার্নিং। তাহলে এটা কীভাবে বুঝবেন, দেখেন এখানে আমি মাউসের কার্সরটা এখানে রাখি, রাখার পর যে এখানে আপনি যদি বাড়তি করে দেন, দেখেন এখানে একটা অক্ষর থেকে একটা অক্ষর বাড়ে, এখানে ক্লিক করে এখানে দেন 200, এখানে একটু বাড়ছে, তাই না? আচ্ছা, এটা এখানে সম্ভবত 0 দিবেন। এরপর যদি চান আপনি পুরোটাকে, যদি আপনি শুধু আপনি চাচ্ছেন যে একটা না, আমি পুরো এই যতগুলো অক্ষর আছে বাংলাদেশ, এই পুরো ওয়ার্ডটাকে আমি একটু গ্যাপ দিব, ঠিক আছে? তাহলে পাশের যে রাশিটাকে বলা হয় স্ট্র্যাক। তো হ্যাঁ, শো করে না কেমন জানি লেখাটা, এখানে দেখেন এটাকে বাড়বে, ঠিক আছে? মানে পুরো যতগুলো ওয়ার্ড আছে ওয়ার্ডটাকে যদি আপনি একটু বাড়তি করতে চান তাহলে এখান থেকে আপনি বাড়তি করতে পারবেন। দেখেন 200 আছে, আপনি চাইলে আরও বেশি করতে পারেন। বিভিন্ন লগোতে এটা থাকে, এটা বুঝতে পারছেন? বিভিন্ন লগো ডিজাইনে আপনাদের এটা এভাবে থাকে। তো যাই হোক, আমি এটাকে আবার ডিফল্ট আকারে করি। ডিফল্ট আকারে করার জন্য এটাকে জাস্ট 0 প্রেস করবেন, সেটাই হবে। আর এটা হচ্ছে আমার এটা শো করতেছে না, কী জিনিস এটা? আচ্ছা, এখানে এখানে কি করলে এটা শো করে, এটা কি এটা? এবার দেখেন, যেমন এখানে বাংলাদেশ লিখছেন, লেখার পর আপনি এই অংশটাকে আপনি একটু বাড়তি করবেন। দেখেন অনেক সময় আমরা যেটা করি যে এটাকে ধরার পর কখনোই, আমি আবারও বলছি, কখনোই আমরা একটা লেখাকে কখনোই এভাবে টেনে লম্বা করব না, বা এরকম ধরে কী করবো না, ঠিক আছে? একই কথা, আমি যেটা স্কেলিং করলাম না, এটাকে বলে হরিজন্টাল স্কেলিং এবং ভার্টিক্যাল স্কেলিং। দেখেন এটা হরিজন্টাল স্কেলিং বলা হচ্ছে। আমি যেটাকে টানি, দেখেন এটা এখানে শো করবে এখানে, ঠিক আছে? আবার যদি এটাকে লম্বা করি, দেখেন এখানে শো করবে। তো এইটাকে কখনো এইভাবে করা যাবে না, ঠিক আছে? আমরা জি, আমরা কখনোই কোনো ফোনকে আমরা এভাবে টানাটানি করবো না। টানাটানি করলে ফোনটা কী হয়ে যাবে বলেন তো? ফোনের যে রেশিওটা এটা নষ্ট হয়ে যাবে, স্যাপটা হয়ে যাবে, ফন্টের যে ফ্যামিলিটা আছে ফ্যামিলিটা চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেছে? তো অবশ্যই এটা কিন্তু এই দুটার প্র্যাকটিস আমরা কখনোই করবো না। কোনো ফোনকে এভাবে চাপটা করবো না, কোনো ফোনকে আবার মানে সরবরাহ করবো, ঠিক আছে? স্কেলিংয়ের ক্ষেত্রে এভাবে ধরে এটা এভাবে করা যায়, একটা লেখাকে এভাবে করা যায়, বুঝতে পারছেন? এভাবে করা যায়, কিন্তু আমরা কখনো এই প্র্যাকটিসটা আমরা করবো না। বোঝা গেছে? দেখেন এই লেখাটা কেমন হলো, চাপটা হয়ে গেছে না? তো এদের প্র্যাকটিস আমরা কখনোই করবো না। তো এই দুটো অপশনটাকে আমরা, যদিও ওখানে দেওয়া আছে, আমরা এটা করবো না। হ্যাঁ, আচ্ছা, তো এটা হচ্ছে স্কেলিং, এটা হরিজন্টালি, এটা হচ্ছে ভার্টিক্যালি। আচ্ছা, পরেরটা কি দেখেন, পরেরটা হচ্ছে যে পরেরটা আমরা দেখি এটা কি কাজ করে। যেমন দেখেন এটা হচ্ছে সেট দি বেজ লাইন। হ্যাঁ, এখানে ক্লিক করলে এর বেজ লাইনটা উপরে যাবে, আবার নিচে যাবে। ওই যে টাচ আছে না, দেখছিলাম না? এই বেজ লাইনটা আপনার কোথায় যাবে? আপনি সেন্টারে যাবে নাকি উপরে যাবে? কিছুক্ষণ আগে যে আপনার টাইপ মনে পাত যেটা আমি দেখছিলাম না, পাতে কীভাবে আপনি পার করবেন, সেই বেজ লাইন এটাকে বলা হয় বেজ লাইন। মনে থাকবে? আচ্ছা, আমরা সাধারণত বেজ লাইনটাকে আমরা কী করে দেবো, আমরা ডিফল্ট যেটা আছে এটাই রেখে দেবো। ডিফল্ট যেটা আছে এইটাই রেখে দেবো। আচ্ছা, এটা হচ্ছে যে বেজ লাইন, আর এটা হচ্ছে যে অ্যাঙ্গেলটা কি, অনেক সময় আমরা লগো ডিজাইন করতে গেলে আপনাকে হয়তো কোনো ক্লায়েন্ট বলবে, হ্যাঁ, এটা লগোর ক্ষেত্রে প্রয়োজন হয়, কোনো ক্লায়েন্ট বলবে যে, যেমন ধরেন আমাদের এই যে গুগল আছে না, এই যে গুগল GOOGLE, আমাদের এখানে দেখবেন যে ইটা একটু ঘুরানো আছে না, কত ডিগ্রি আছে? এখানে ক্লিক করার পর আপনি যদি কোনো ইন্ডিভিজুয়ালি কোনো অক্ষরটাকে যা আপনি এখানে 45 ডিগ্রি দেন, দেখবেন যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল এসে ঘুরে যাবে, আছে না? আচ্ছা, আপনি যদি চান সবগুলো ফন্টই ঘুরবে, তাহলে সেক্ষেত্রে সবগুলো ফন্টকে আপনি অ্যাঙ্গেলে ঘুরাতে পারেন। তখন সবগুলো ফন্ট ধরার পর আপনি এখানে 15 ডিগ্রি অ্যাঙ্গেল, কারণ সবগুলো ফন্ট 15 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে, তাই না? ইন্ডিভিজুয়ালি ঘুরবে। আচ্ছা, এটা বলা হয় রোটেট। কী বলা হয়? রোটেট। অনেক সময় দেখবেন যে কোনো অক্ষরকে আপনার বা কোনো ইয়েকে হচ্ছে যে আপনি ঘুরাতে চাচ্ছেন, তাহলে কি করবেন? তাহলে আমরা হচ্ছে রোটেটটা দেখছিলাম না, আমরা কি দেখলাম হচ্ছে এটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে বেজ লাইন আর এটা হচ্ছে রোটেট।
নিচেরটা হচ্ছে কি, এটাকে বলা হয় অল ক্যাপস। কি বলা হয়? অল ক্যাপস। অল ক্যাপসটা আসলে কি কাজ করে সেটা একটু দেখি। অল ক্যাপস এখানে ক্লিক করলে সবগুলো কি হবে? ক্যাপিটালে করে। আমি যেটা ইয়া থেকে গেছি, টাইপ থেকে গেছি, সেটা এখান থেকেও হবে। বোঝা গেছে? আর এটা হচ্ছে যে স্মল ক্যাপস, ছোট হবে কিন্তু প্রথমটা কি হবে? প্রথমটা বড় হবে। সবগুলো ছোট কিন্তু প্রথমটা বড়, মানে বড় ক্যাপিটাল লেটারই হবে কিন্তু প্রথম যে অক্ষরটা সেটা হবে বড়, এটাকে বলে ক্যাপস। পরেরটা যেটা সেটা বলে যে আপনার সুপার স্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্ট আমরা দেখছি, কিন্তু আমরা যখন কোনো পাওয়ার যেমন আসি, যেমন ধরুন আমরা এক্স টু ডি পাওয়ার বা যেমন ডি লিখি, ডি লিখে যেমন টু ডি, টু লেখার পর ডি লিখি না? আচ্ছা, এই ডি লেখার জন্য আমি এটাকে আবার ইয়ে করি। আচ্ছা, এই ডি লিখে আমি যদি এখানে সুপার স্ক্রিপ্ট দিই তাহলে লেখাটা বড় হয়ে গেছে, এটা আমরা সবাই জানি, তাই না? আর এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট আর এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, নিচে হবে। ঠিক আছে, তাহলে উপরে এবং নিচে আমরা পেয়ে গেলাম। আর এখানে ডাবল ক্লিক করলে এটা আবার রিলিজ হয়ে যাবে, আগের জায়গায় ফিরে আসবে। পরেরটা কি দেখেন? পরেরটা হচ্ছে আন্ডারলাইন, সবাই জানি আমরা। কিন্তু এটা কি দেখেন? পরেরটা হচ্ছে, এটা আমরা যখন বিভিন্ন ধরনের ওই ইয়েতে দেখি। রাজ কি দেখতেছেন কেন? আমরা যে বিভিন্ন ছাড় দেখি না, 50% অফার লেখার পর কেটে দেয়, দাগ থাকে। তা আমরা অনেকে যেটা করি, আমরা যেটা অনেকে করি সেটা হচ্ছে কি, লেখার পর আমরা এখানে একটা লাইন আর্ট দিয়ে আমরা এইভাবে দিয়ে একটা টান দিয়ে স্ট্রোক দিলাম। তাহলে এই যে একটা ভেজালের কাজ, ভেজাল না এটা? তাহলে এই কাজটা আমরা এখান থেকে অনেকে করি দেখি, যারা বেসিক, যারা প্রথম শুরু করছে তারা এইভাবে করে, কিন্তু তারা আসলে মনে রাখতে পারে না। তা আমরা যদি এই লেখাটার উপর, এটাকে বলা হচ্ছে যে মানে স্ট্রাইক থ্রু যদি এখানে দেয়, তাহলে দিলে দেখবেন এই লেখাটার উপর অটোমেটিক একটা দাগ চলে আসবে, যেটা আমরা বলি যে ওই অফার যে দাগ। আগে ছিল কত 2000 টাকা, এখন সেটা কেটে আপনার 70% ডিসকাউন্ট 1300 টাকা, তাই না? আচ্ছা, বা 500 টাকা। তো এই স্ট্রাইক থ্রু। আর নিচে যেটা, এগুলো সব হচ্ছে কি আপনার লেখার যে ফন্ট, যে ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এখানে লেখা যায় সেটা। আর এটা হচ্ছে শার্পনেস। এটা কি? এটা হচ্ছে অ্যান্টি এলাইসটা আসলে কি জিনিস সেটা একটু দেখায়। এগুলোর অতটা প্র্যাকটিস হয় না। যেমন হচ্ছে যে আমরা যখন এই ভেক্টরটা একটা ভেক্টর, আমরা যত জুম করলে এটাকে ফাটবে কি? ফাটবে না। কিন্তু আপনি এই ভেক্টরটাকে যখন আপনি পিক্সেলে কনভার্ট করে যখন আপনি এটাকে সেভ করবেন, তখন এই লেখাটা কেমন আসবে, তার জন্য এখানে ভিউ থেকে চেক করবেন। দেখেন পিক্সেলে ভিউ, কন্ট্রোল অল্টার ওয়াই, ঠিক আছে? আসার পর দেখেন একটু কি আসছে না? এখান থেকে শার্প আসছে, এখান থেকে চেঞ্জ করে দেখেন, এখানে ক্রিস একটু পরিবর্তন হচ্ছে, এখানে সিলেক্ট করে দেখেন ক্রিপস, তারপরে আসছে কি হচ্ছে স্ট্রং, আসছে না? তো এটা এখানে নানও থাকে, আবার এখানে এই যে নান, এটা হচ্ছে নান, এরকম থাকে। হ্যাঁ, তো এটা মাত্র হচ্ছে আপনার যে পিক্সেলে যদি আপনি এটাকে কি করেন, সেভ করেন, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তাহলে এটা আমরা কি রাখবো, আমরা এটাকে শার্পি রাখবো। আর এখানে প্রিভিউটাকে আবার বন্ধ করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের এরকম হবে। আর পরে যেগুলো সেগুলো হচ্ছে স্ন্যাপ গ্রিপসি, যেটা এগুলো খুব বেশি প্রয়োজন হয় না। আচ্ছা, তাহলে আমরা এইটুকু ব্যবহার দেখব। তো এইটুকু ব্যবহার মধ্যে আমরা যে এইটার যেটা প্র্যাকটিসটা, যেটাকে বলা হচ্ছে যে ভার্টিক্যাল স্কেল এবং হরিজন্টাল স্কেল, এই স্কেলের প্র্যাকটিসটা আমরা করব না। ঠিক আছে, বাকি এইগুলোর প্র্যাকটিসটা আমরা করব। তো এই ছিল হচ্ছে যে ক্যারেক্টার প্যানেল। আপনারা মনে হয় সবাই বুঝতে পেরেছেন যে ক্যারেক্টার প্যানেলটা কি, ঠিক আছে না? আচ্ছা, আমি এখন দেখবো যে টেক্সট র্যাপিংটা। আমি লিখছি বাংলাদেশ, ফটোশপে দেখছি না টেক্সট র্যাপিংটা কি। এখানে দেখেন লেখার পর এখানে এটা শো করছে, এটার নাম হচ্ছে মেক ইনভলভ। এখানে ক্লিক করবেন, করলে যে আমরা যে একটা লেখাটাকে সুন্দর করে করছি না, তো এই স্টাইল দিয়েছি, তো এটাকে বলা হয় র্যাপ। তো র্যাপ যেটা, এই র্যাপের এখানে স্টাইল চলে আসছে কি আর্ক, কি আসছে আর্কটাকে আপনি হরিজন্টালি একটা আসছে, ভার্টিক্যাল হচ্ছে নিচের দিকে আসবে, এই দেখেন এভাবে। আচ্ছা, এরপর এই লেখাটাকে আমি যদি এখানে বিভিন্ন স্টাইল এখানে ডিফল্টভাবে দেওয়া আছে, আমি একটু দেখি কোনটা কিভাবে আছে। এটাকে ব্লগ, সেল লয়ার, সেল আফার, তারপর হচ্ছে যে রাইস, ঢেউর মতো হবে আর কি, ওয়েভ, এগুলো যেটা আপনি ওই স্টাইলগুলো। এছাড়াও এটাকে চেঞ্জ করা যাবে। হ্যাঁ, যেমন কোনো টুইস্ট, স্কুইজ, টুইস্ট, ইনফ্ল্যাট, এটা ফ্ল্যাশ আই, এইগুলো ডিজাইনগুলো অনেক সময় প্রয়োজন হয় বা না হয়। তো আমি এটাকে জাস্ট আর কি দিই, দেওয়ার পর দেখেন এই লেখাটা সুন্দর লাগতেছে না?
এটাকে আপনি চাইলে নিচের দিকে করতে পারেন, ঠিক আছে? তাহলে দেখেন এটা কীভাবে, এটা হচ্ছে এটাকে আপনি যদি বেন্ড করে দেন, বেন্ড করলে নিচের দিকে যাবে। বেন্ড হচ্ছে পজিটিভ নেগেটিভ ভ্যালু, আর বেন্ড হচ্ছে পজিটিভ যদি ভ্যালু দেন তাহলে এটাকে একটু বাড়বে, হ্যাঁ উপরে যাবে এইটা। আর হরিজন্টালি এবং ভার্টিক্যালে যেটা একটা জিরো দেওয়া আছে, হরিজন্টালি দেখেন কি হয়, এটা একটু ছোট হবে, আর ভার্টিক্যালে এটা একটু বড় হবে, তাই না? আচ্ছা, ঠিক এই সেম লেখাটাই যদি আমি খেয়াল করেন, শুধু এই সেম লেখাটাকে আমি যদি আমি, এটার নাম হচ্ছে প্রপেট র্যাপ, সরি পাপেট র্যাপ, র্যাপে আমি ক্লিক, সরি পাপেট নাম, এটা ফ্রি ট্রান্সফর্মে যাওয়ার পর আমি, এটার নাম হচ্ছে প্রেসপেক্টিভ ডিস্টোর্ট। এখান থেকে যদি আমি লেখাটাকে আমি এরকম করে দেখেন কি, সরি এটাকে আগেই করতে হবে, লেখাটাকে অবজেক্ট থেকে ফ্ল্যাটেন ট্রান্সপারেন্সি দেন ওকে, লেখাটাকে আমি ফ্ল্যাটেন ট্রান্সপারেন্সি করছি, হ্যাঁ। এরপর আমি যদি এখানে এই অপশনটা কি করি, ফ্রি ট্রান্সফর্মে যাই, যাওয়ার পর এখানে আমি যে এই টুলটা ইউজ করব, যে এটাকে বলা হচ্ছে যে ফ্রি ট্রান্সফর্ম, এটা তো লম্বা চড়া বড় হচ্ছে, আর এটাকে বলা হচ্ছে যে প্রেসপেক্টিভ ডিস্টোর্ট। এখন যদি লেখাটাকে আমি এভাবে ধরে ছোট করি, আবার যাই, ফ্ল্যাটেন ট্রান্সপারেন্সি, ক্রিয়েট টিম মার্ক, ইনভলভ ডিস্টার্ট, ওকে। এবার আমি আবার যাই, দেখেন প্রসপেক্টিভ র্যাপে যাই, না সরি পার্সপেক্টিভ না, সরি ফ্রি ট্রান্সফর্মে যায়, হ্যাঁ ফ্রি ট্রান্সফর্মে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে, নিচেরটাকে গেলে কি হয় দেখেন, খেয়াল করেন কি করলাম আমি, এই ধরনের অনেক লেখার ডিজাইন আসে না, লেখা ঠিকই থাকবে, এরকম দেওয়ালে যদি আমরা এখানে কোনো ডিজাইনকে আমরা করি তাহলে এরকম আসে না, ইন্টার দিলেন লেখাটা এরকম হয়ে গেল, ক্লিয়ার? তাহলে এটা কীভাবে আসলো? আচ্ছা, এটা আবার দেখেন কী করলাম, লেখাটা যেটা আছে এটাকে আমি একটা ইফেক্ট দিব, এই লেখাটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, কিন্তু এখন যখন আমি ইফেক্ট দিব তখন এটা চেঞ্জ করতে পারবেন না, যখন এটা বাংলাদেশ, এটাকে আমি অবজেক্ট থেকে, দেখেন অবজেক্ট থেকে লেখা আছে যে হচ্ছে ফ্ল্যাটেন ট্রান্সপারেন্সি, ক্লিক করে দেখেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে ওকে করলাম, ওকে করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা লেখার ভিতরে আরেকবার করতে হবে, অবজেক্ট থেকে ফ্ল্যাটেন ট্রান্সপারেন্সি দেন ওকে, দুইবার ক্রিয়েট করতে হবে, হ্যাঁ দুইবার ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করলে দেখেন ইন্ডিভিজুয়ালি লেখাগুলো দেখেন এখানে একটা দাগ চলে আসছে কি? আচ্ছা, তাহলে ফ্ল্যাটেন ট্রান্সপারেন্সি করার পর এই লেখাটাকে আপনি, এখানে টুলস আছে, টুলসের নাম হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল, কি নাম? ফ্রি ট্রান্সফর্ম টুলে কি আর নিচের যে দুটো টুল আছে, যেমন এটা হচ্ছে, এটাকে বলা হয় প্রেসপেক্টিভ ডিস্টোর্ট, এখানে ক্লিক করে এই মাথা ধরে যদি টান দেন তাহলে এটা বড় হবে, আচ্ছা হ্যাঁ দেখি তো আরেকবার যাই তো, ফ্ল্যাটেন ট্রান্সপারেন্সি, প্রিভিউ না, চলে গিয়ে হ্যাঁ এটা
হুম, অবজেক্ট flatten transparency, ওকে। Object flatten transparency, ওকে। আচ্ছা, এটা তো কোনো সমস্যা হতে পারে। আরেকটা কাজ করলে হয় যেটা, যেমন হচ্ছে যে অবজেক্ট থেকে এক্সপান্ড করি তো কি হয়, এখানে সম্ভবত হওয়ার সম্ভাবনা আছে। এখন দেখি তো, এভাবে করা যায়, ঠিক আছে। অবজেক্টটাকে এক্সপান্ড করেও করা যায়, হ্যাঁ, ফ্ল্যাট ইমেজ থেকে না করে এক্সপান্ড করেও করা যায়। আবার দেখেন এখান থেকে এই লেখাটাকে আমি এক্সপান্ড করলাম, ও শিফট কন্ট্রোল ও, এরপর হচ্ছে সরাসরি আমি এখান থেকে যে টুলস আছে, টুলস ব্যবহার করে এই যে ট্রান্সফর্ম টুল, এটাকে বলা হচ্ছে যে প্রেসপেক্ট ডিজিস্টেড, এটাকে ক্লিক করে আমি এটাকে বড় করতেছি, ঠিক আছে। এর আরেকটা ব্যবহার আছে, সেটা একটু দেখায়। যেমন হচ্ছে যে এটা মূলত যে এই ক্রেস ডিজাইন যেটা আছে, আমি এর সাথে টুলসটার ব্যবহারটা শেষ করে দিই। এই টুলসটা কী ধরনের কাজ করে, হ্যাঁ, এই টুলসটার ব্যবহারটা শেষ করে দিই। যেমন হচ্ছে যে আমাদের যে ক্রেসগুলো ডিজাইন আছে না, ক্রেসগুলো কিন্তু এই যে এখানে যেটা, এটা সোজা আকারে আছে। দেখেন এই ক্রেসটা কি আছে, একদম সোজাভাবে আছে ডিজাইন করার সময়, দেখবেন যে। আর কিছু আছে যে নিচে যে একটু কার্ভ আকারে থাকে, এরকম থাকে না। যেমন আমি বুঝাই আপনাকে, নেট স্লো। সকলে একটু খেয়াল করি আমরা। এই যে এটা, এই দেখেন এখানে এই যে এটা, এই বেসমেন্ট আছে না, বেসটা কিন্তু এরকম আছে না। তো এইটাকে আপনি মাপ দিতে গেলে কীভাবে দিবেন এটার মাপ? এই যে নিচের যে বেসটা, এই বেসে যদি আপনি কোনো লেখা থাকে না কেসটের অনেক সময়, তাহলে এই বেসটা আপনি কীভাবে লিখবেন? আরেকটা আছে সোজা যেটার সাথে লিখতে পারবেনি, তাহলে আপনার কী করতে হবে? যেমন ধরেন এখানে এটা একটা বেজ হতে পারে না। আচ্ছা, এই বেসটাকে আপনার নিচে ঠিক থাকবে, শুধু খালি উপরেটা একটু কমে যাবে। তাহলে আমরা যেটা দেখছি যে স্যার যেটা দেখাচ্ছে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এবার এটা একটু কমায় দিছি আর এটা একটু কমায় দিছি, নাকি? হ্যাঁ,
আচ্ছা, এছাড়াও এটা অ্যাকুরেট মাপে করা যায়। সেটা কিভাবে? এখানে একটা টুলস আছে, নাম হচ্ছে যে এই ফ্রি ট্রান্সফর্ম টুল। কি নাম? এখানে সিলেক্ট করার পর এই যে এই টুলস নাম পেসপেক্টিভ, এখানে ক্লিক করে এই পেসপেক্টিভ ক্লিক করে আপনি কতটুকু জায়গা আপনি এখানে সিলেক্ট, ঠিক আছে? হ্যাঁ, 2 বার সমানভাবে হয়েছে। সরি, আবার দেখায়। এই টুলসের নাম হচ্ছে যে পেজ ফ্রি ট্রান্সফর্ম টুল। এটা হচ্ছে ফ্রি রিস্টোর। কি ব্যাপার? ঠিক আছে। আর উপরে করতে চাইলে এই যে উপরে হবে, আর এটা হচ্ছে নিচ সাইডের দিকে আর কি, সিঙ্গেল করে এটা হবে। হ্যাঁ, এটা তাহলে এটা সিঙ্গেল করে আপনি ছোট বড় করতে পারবেন। তো যাই হোক, তাহলে এইটাতে বুঝছেন তো নাকি এটা কিভাবে করা যায়? আচ্ছা, এবার আছে র্যাপিংটা কিভাবে কাজ করে। আচ্ছা, যেমন ধরেন আপনি একটা টাইপ টুল নিয়ে এই পর্যন্ত একটা কিছু লিখলেন, লিখে এটাকে লেখাটাকে এগুলোকে শুরু করে দেন। লেখা কত পয়েন্ট আসছে? এখানে ক্যারেক্টারে যান, গেলে বুঝতে পারবেন কত পয়েন্ট আছে। ভ্যালু 45, আমি এখানে নিয়ে আসি হচ্ছে 20 পয়েন্ট নিয়ে আসি। অনেক ছোট, তাই না? ছোট আকারে আসছে। আর নিয়ে আসার পর দেখেন গ্যাপটা অনেক বড় হয়েছে। এই গ্যাপটাকে বড় করার জন্য এই ক্যারেক্টারে যাবেন। এই যে গ্যাপটা, লাইন গ্যাপ যেটা, সেটা আপনি অটো করে দেন, তাহলে অটো হয়ে যাবে। আর এরপরে আরেকটা আছে, নাম হচ্ছে যে প্যারাগ্রাফ। কি এটা? আমাদের প্যারাগ্রাফ স্টাইলে আসলে আপনি এখানে সেন্টার দিতে পারবেন, অ্যালাইন দিতে পারেন, আর জাস্টিফাই দেখছি না আমরা ওয়ার্ডে, জাস্টিফাই এটা আমরা মোটামুটি সবাই জানি। আমি যেখানে লেখাটা নিয়ে আসছি, লেখাটার ফন্টটা একটু চেঞ্জ করে দিব, নর্মাল একটা ফন্ট করে দিব। আমি এরিয়াল করে দিলাম। দেওয়ার পর এটাকে Ctrl+C দিয়ে কপি করে জাস্ট বারবার পেস্ট করি, তাহলে লেখাটা ভরে যাবে, তাই না? এরকম। আমার এরকম থাকতে পারে। এই লেখাটাকে আমি জাস্ট প্যারাগ্রাফে গিয়ে এটাকে জাস্টিফাই করে দিই। এই জাস্টিফাইটা আছে, জাস্টিফাই করে দিলাম। তাহলে দেখেন আমি যখন প্যারাগ্রাফে না সিলেক্ট করছি ততক্ষণ পর্যন্ত এরকম সাইডে আসছে না? প্যারাগ্রাফে গিয়ে যখন আমি জাস্টিফাই করে দিলাম, প্যারাগ্রাফ সিলেক্ট করার পর একে জাস্টিফাই করে দিলাম, লেখাটা কি সুন্দরভাবে ডান পাশে মানে বসে গেল, তাই না? এখন আমি এটাকে র্যাপিং করব। আর র্যাপিংটা আসলে কি? র্যাপিংটা করার জন্য আমাকে যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে যে আমি ফটোশপ থেকে যে এই মেয়েটার যে মডেল যেটা আছে না, এই মডেলটাকে আমি পাথ করব। কি করব? পাথ করব। কিন্তু পাথ করার সময় এটাকে সেভ করে রাখবো হচ্ছে পিএনজিতে। কি করব? এই ব্যাকগ্রাউন্ড রাখবো না, শুধুমাত্র এই মডেলটা থাকবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রাখবো না, এটাকে পাথ করবো পিএনজিতে। এটা একটা আছে মডেল, আর একটা মডেল মেবি আছে যেটা, এটা বোধহয় পিএনজি না, অবশ্যই এটা পিএনজিতে সেভ করবো। পাথ করতে পারবো না, দেখেন এই যে এখানে ল্যাপটপ নিয়ে আছে, পারবো না। আচ্ছা, আমি এই মেয়েটার মডেলটা নিয়ে এটা কি করি, এটাকে দেখেন সেভ করা আছে পিএনজি, দেখছেন কি পিএনজি মডেল। তাহলে আমাকে এইখানে শিফট Ctrl+P দিব। পি দিলে আমাকে লোকেশন দেখাবে। আমি ডেস্কটপে যাব, যাওয়ার পর দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমার যে মডেলটাকে আমি কি করছি, পিএনজি প্লেস করলাম। সাপোজ এইখানে অনেক সময় এই আমি যে কাজটা করতেছি এটাকে বলা হয় র্যাপিং। এই র্যাপিংয়ের কাজ মূলত আমরা যেমন ম্যাগাজিন আছে না, ম্যাগাজিন, বিভিন্ন অ্যাড, বিভিন্ন পত্রিকা,
এই পত্রিকা দেখেন বিভিন্ন তারকার ছবি দিয়ে তার পাশে এরকম দেয়, ক্রিকেটারের ছবি দেখেন এবার ব্যাট দিয়ে করছে, চারে পাশ দিয়ে এটা ইয়ে হয়েছে, র্যাপিং হয়েছে। তো আমি এটাকে তো আর একটু বড় করব। করার পর দেখেন এই দুইটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে একসাথে। করার পর এখানে যাব হচ্ছে টাইপ থেকে অবজেক্ট থেকে টেক্সট র্যাপিং, এখানে গিয়ে মেক ডোন্ট শো এগেন দেন ওকে। দেখেন এখানে কি হয়ে গেল, লেখাটা এই চারপাশ থেকে সরে গেল, খেয়াল করছেন? আর এখানে গোল গোল চিহ্ন আছে বিধায় এই যেখানে এটার সাথে আবার এই গোল গোল অপশনটা আছে, যার কারণে এই সাথে এটা হয়েছে, বুঝা গেছে? না থাকলে যে আমাদের এখানে ওই ফটোশপের মধ্যেই এই ছবিটার মধ্যে এটা ছিল, যার কারণে এরকম আছে। দেখেন এর পাশ থেকে আপনি এখন যদি এই মডেলটাকে সিলেক্ট করে যেখানে দিবেন, দেখেন ওখান থেকে লেখাগুলো সরে যাচ্ছে, তাই না? এটাকে বলা হয় র্যাপিং। কি বলা হয়? টেক্সট র্যাপিং। তা না হলে যে এই পাশ থেকে লেখাটা সরে, দেখেন ডোরের পর এখানে পরে লেখা চলে গেছে, যেখানে দিবেন লেখাটা কোন থেকে সরে গেছে, এই যে। তাহলে কই থেকে আসলো? দুইটাকে সিলেক্ট করার পর আবারও বলছি যে এটা নিয়ম হচ্ছে যে প্রথমত অবস্থা আপনি যেই মডেলটাকে বা যেটাকে আপনি র্যাপিং করবেন সেটাকে কি করতে হবে, পাত করে পিএনজি করবেন, পাত করে পিএনজি করবেন না, পাত না করলেও হবে। যেমন আপনি পাত করেন নাই, তাহলে কি করবেন, যেমন ধরেন আমি একটা ছবি এখানে নিয়ে আসি, প্লেস করে একটা পাখি বা কিছু একটা ছবি আমি নিয়ে আসি, যেমন ধরেন মোবাইলটা, ওকে, এই মোবাইলটাকে নিয়ে আসি, আপনি পাত করেন নাই, আপনি ভুলে আপনি পাত করেন নাই বা পাত হয় নাই, তাহলে সেক্ষেত্রে কি এটা হবে না? সেটা কীভাবে হবে? আচ্ছা, সেটা হবে হচ্ছে আমি এই সাইডে এটা মোবাইলটাকে নিয়ে যাই, আপনি যদি পাত না করেন, পাত না করলে বা পিএনজি না করেন তাও হবে। তাহলে এই ছবিটাকে প্রথমত পেন টুল দিয়ে আগে সিলেক্ট করবেন। কি করবেন? পেন টুল দিয়ে সিলেক্ট করবেন। করছেন, তাই না? আচ্ছা, এখন এই দুটাকে ধরার পর আমরা Ctrl+7 দিলে কি হয়? কি হয়েছে? মাস্কিং হয়েছে না? সেম জিনিসই। এরপর আমি এখানে নিয়ে আসার পর, যেমন ধরেন এই লেখাটা আমি এখানে দিব, দিয়ে দুটাকে সিলেক্ট করার পর এখন এখানে অবজেক্ট থেকে কি দিব, টেক্সট র্যাপিং, তারপরে মেক। ওকে, ক্লিয়ার? চাইলে এটাকে আবার আপনি রিলিজও করতে পারবেন, ঠিক আছে? ওকে, হ্যাঁ জি, বিভিন্ন অ্যাড দেওয়ার জন্য, বিভিন্ন লেখার সাথে অ্যাড দেওয়ার জন্য এটাকে বলা হয় টেক্সট র্যাপিং। কি বলা হয়? টেক্সট র্যাপিং। আচ্ছা, এর মাঝে আরও অনেক অপশন আছে, যে এখান থেকে এই র্যাপিংয়ের যে ডিস্টেন্সটা একটু বাড়ায়, বৃদ্ধি হয়, ঠিক আছে, অনেক আছে। হ্যাঁ, তো এখন আমি যাই হচ্ছে যে পরের অপশনটা কি ছিল, টেক্সট র্যাপিং। আচ্ছা, এবার আসি আমরা খেয়াল করি সকলেই, এ একটা লেখা, যেমন আমার ডিজাইন থাকতে পারে এরকম, আমি আর্টবোর্ডটাকে একটু বড় করি, এই তিনটাকে একটা অ্যালাইনমেন্ট করে গ্রুপ করে দিলাম। হ্যাঁ, উপরেরটা আর নিচেরটা একটা গ্রুপ করে দিলাম। এখন এই গ্রুপের মাঝে এটাকে অ্যালাইনমেন্ট হয়েছে, তাহলে এটাকে অ্যালাইনমেন্ট করে দেবো, কেউ দুটাকে ধরে এটা সিলেক্ট করে আমি অ্যালাইনমেন্ট করে দেবো। আর এই দুটাকে সবগুলোকে গ্রুপ করে আমি আবার সেন্টার অ্যালাইনমেন্ট করে দেবো। হ্যাঁ, এই আউটপুটের জন্য এটাকে অ্যালাইনমেন্ট হয়েছে। এখন এটা ভাগ ভাগ করে আপনি অ্যালাইনমেন্ট করবেন। এরপর আমরা আনগ্রুপ করে দিই, এটা যেটা থাকবে সেটা, আর নিচেটা থাকবে সেটা। এখন আমি সবগুলো একই রকম লেখা দিয়েছি, তাই না? কিন্তু আমি এখানে একটা লেখা, এখানে অনেকগুলো লেখা আছে, এই লেখাটা যেমন আমি যদি এখানে এ একটা কলাম, এ একটা কলাম, এ একটা কলাম, তাই না?
এই সবগুলো লেখা যদি কলামে দিতে চাই, কোনোটা এই অংশে কেটে আবার এই অংশে যাবে, এই অংশে কেটে এই অংশে যাবে, তাই না? এগুলাকে কেটে কেটে ভরাতে গেলে আমার সময় লাগবে, অনেক সময় লাগবে। সাপোজ আমি কতটুকু লেখা ধরবে, আমি এখান থেকে যেমন উপর থেকে এই পর্যন্ত কন্ট্রোল সি তে নিলাম, নিয়ে এটাতে কন্ট্রোল দিয়ে কন্ট্রোল ভি দিলাম, তাও লেখা মনে একটু আছে না? কোন পর্যন্ত লেখা এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, কিভাবে দিলাম এটা বলতে পারছি না। হ্যাঁ, বুঝছেন না? যেমন এখানে অনেকগুলো লেখা আছে, অনেকগুলো লেখা আছে, আর এগুলো হচ্ছে আপনাদের কলাম। এই কলামে আমি কিছু না রাখি তাহলে বুঝতে পারবেন কিছু নাই। এখন ওই লেখাটা এটা বলতে বলবো, এখানেও কিছু নাই, এখানেও কিছু নাই। আচ্ছা, এখানে তিনটা কলাম করছেন, আপনার সাইজটা হচ্ছে এরকম সাইজ। এই সাইজের মধ্যে এই পেজের সাইজ এরকম হবে, এই সাইজের মধ্যে তিনটা কলাম থাকবে। এই তিনটা কলামের মধ্যে এই লেখাটা এখানে ভরবেন। লেখাটা এই প্রথম কলামের মধ্যে কতটুকু ভরবেন, যেমন ধরেন এখানে এই লেখাটা এই পর্যন্ত নিয়ে আসলেন, কন্ট্রোল সি দিলেন, যে লেখাটা অর্ধেক আসলো না, এই অর্ধেক অংশটা আবার এখান থেকে কপি করে বারবার কপি করে ভরাবেন এখানে, তারপর আবার পল্টাতে যাবেন। এটা একটা বিষয়, ঠিক আছে? এটা অনেক সমস্যা হয়। হ্যাঁ, যেমন ধরেন এই সবগুলোকে আমি কি করলাম, এটা কি সামনে বুঝতে পারছেন এটা কি করছি? যেমন এইটুকু করছি, অর্ধেক আসছে। এখন আমি আবার যদি সাপোজ আমি এখানে গেলাম কোনটা পর্যন্ত, এই পর্যন্ত করছি, আবার এইটুকু নিয়ে এসে আবার 2 লাইন সিলেক্ট করে কপি দিয়ে চিন্তা করছি যে পরের অংশটাকে আমি ক্লিক করব। দেখেন নিচে চলে গেছে, গেছে না? নিচে চলে গেছে, এটা আবার কেটে আবার এখানে ভরাবেন, বড়টা নিয়ে যাবেন, সমস্যা না? এটা অনেক বড় কিন্তু সমস্যা। তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সবগুলোকে সিলেক্ট করবেন, করার পর এখানে অবজেক্ট থেকে এটাকে লিঙ্কেজ করতে হয়, সরি এটাকে সিলেক্ট করার পর এ পর্যন্ত এর মধ্যে আসে কিনা, টাইপ ও থ্রেডেড টেক্সট এখানে ক্রিয়েট করবেন, করলে দেখেন তার সাথে লিঙ্ক হয়ে যাবে। কী হয়ে যাবে? লিঙ্ক হয়ে দেখেন অলরেডি নিচের নিচের অংশে লেখাটা চলে গেছে, গেছে না? এই যে এই লেখাটা পরবর্তী অংশে চলে গেছে। এখন যদি আপনি এখানে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে আপনি যদি এখানে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি দেন, দেখেন বাকি অংশটা একেবারে সিরিয়াল ভাবে এখান থেকে শেষ করে সে এখানে গেছে, এখান থেকে শেষ করে সে এখানে গেছে, বোঝা গেছে? তাহলে এই অপশানটার নাম হচ্ছে টাইপ থেকে থ্রেডেড টেক্সট। ক্লিয়ার? মানে এই তিনটা যে আপনি যে একই রকম ইয়ে দিলেন, মানে শেপ নিলেন, এই শেপ থেকে আপনি একই রকম শেপটা থেকে আপনি এটাকে লেখাগুলোকে কি করলেন, সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করলেন, মানে একটা থেকে লেখাটা একটা লেখাটা লিঙ্কেজ করে দিলেন। এই লিঙ্কেজের নাম হচ্ছে থ্রেডেড টেক্সট, ঠিক আছে? এটা হলে তাছাড়া আপনারা এখানে বারবার করে একটা করে কপি করে এখানে দিতে হবে। এই সমস্যা অনেক ফিল করছি, বুঝছেন, করছি, যার কারণে এটা আপনাদেরকে দেখালাম। এগুলো আপনারা পাবেন, অনেক ঘাটাঘাটি করলে পাবেন। বলেন, একজনের নাম বলেন, কার নাম লিখবো? হ্যাঁ, এই লেখাটাকে আমি একটু সেন্সেটিভ বা বিষয়টা লেখা দিব।
স্যার আমার আরবি টাইপ লেখার জন্য একটু সমস্যা হয়েছে। এটা স্যার মানে ধরুন ফ্রন্ট অফিস হবে না, মানে কত মিনিট দুবাইতে ফোন লাগা এটা বিএনপি। আমি এখানে স্ক্রিপ্ট ফোন নিব, স্ক্রিপ্ট ফোনগুলো কি কি আছে সেটা দেখি। আচ্ছা, এই লেখাটা লিখলাম, হ্যাঁ, জুয়েল রানা। এই লেখাটাকে একটা কপি করে রাখি আগে। তো এই লেখাটাকে যদি আমি কোনো ইফেক্ট দিতে যাই, এটাকে আমরা দুইভাবে দিতে পারবো। একটা হচ্ছে এখান থেকে দিতে পারবো, আবার একটা হচ্ছে আমার অ্যাপিয়ারেন্স থেকে দিতে পারবো। কী দিতে পারবো? অ্যাপিয়ারেন্স। এখান থেকে দিলে দেখেন আমি একটা লেখা লিখছি, এখানে আবার এখানে স্ট্রোক দিতে হলে এখান থেকে আবার স্ট্রোক দিতে হবে। হ্যাঁ, একটা ঝামেলার কাজ, একটা ঝামেলার কাজ। এখান থেকে বারবার স্ট্রোক চেঞ্জ করা, আবার বারবার চেঞ্জ করা। এই জন্য আমরা কী করবো, আমরা অবশ্যই এখানে কোনো ইফেক্ট দিতে চাইলে আমরাকে অ্যাপিয়ারেন্স ইউজ করবো। এখন দেখেন আমি এই লেখাটাকে আমি যদি গ্রেডিয়েন্ট যদি দিই তাহলে কি হবে? গ্রেডিয়েন্ট দিলে কি অ্যাপ্লাই হয়? স্যার কালার করতে হবে। আচ্ছা, কালার করা না দেখেন এখানে গ্রেডিয়েন্ট আমি দিয়েছি কিন্তু গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হয় নাই। কারণটা কি? কারণটা কি বলতে পারেন? কারণ হচ্ছে যে এই লেখার মধ্যে যদি আমি কোনো ইফেক্ট দিতে যাই তাহলে না না, সেটা এই তুমি বলতেছি যে আমি যদি ইফেক্ট দিয়ে যাই তাহলে লেখাটাকে ভাঙতে হবে। কি করতে হবে? কিন্তু লেখাটাকে না ভেঙে আমি ইফেক্ট দিব। লেখাটাকে না ভেঙে আমি ইফেক্ট দেবো, সেটা কীভাবে? সেটা হলে অ্যাপিয়ারেন্স থেকে লেখাটাকে না ভেঙেও ইফেক্ট দেওয়া যায়। দুইভাবে করা যায় এটা। যেমন আপনি এটাকে চাচ্ছেন যে একটু ভাঙবেন বা একটু ডেকোরেশন করবেন, সেটা করতে পারেন। যেমন এই লেখাটাকে আপনার ভাঙার জন্য শিফট কন্ট্রোল ও দিবেন। কীভাবে দেখায়? ও দেওয়ার পর সাধারণ চাচ্ছেন যে লেখাটার অর্ধেক অংশ একটা কালার দিবেন, বাকি অংশ একটু আটা কালার দিবেন, সেটাও করতে পারেন। এই লেখাটাকে ভাঙার পর আপনি এটাকে আনগ্রুপ করবেন। করার পরে যে এখানে পেন টুল যেটা আছে বা কার্ভাচার টুল আছে, এটা নিয়ে সরি সরি এটা একটা কি নিলাম? পেন টুল না, পাত নিলাম। পাত নেওয়ার পর দেখেন এখান থেকে আমি সরাসরি আমি সিলেকশন চলে গেলাম। যাওয়ার পর আমি যখন দুটাকে একসাথে সিলেক্ট করলাম, তাই পার্টটাকে আমাকে আগেই করতে হবে, ওই আনচেক করতে হবে এবং হচ্ছে এটাকে আমি লাইন করে দিলাম। আচ্ছা আচ্ছা, আমি কি করলাম, আমি একটা লেখাটাকে আমি একটা ইফেক্ট দেওয়ার জন্য, এক্সট্রা একটা ইফেক্ট দেওয়ার জন্য লেখাটা কি করছি? প্রথমত অবস্থায় লেখাটা ভাঙছি, কি দিয়ে? আউটলাইন করছি, টেক্সট আউটলাইন করছি। সেটা কি দিয়ে করা হয়? শিফট কন্ট্রোল ও দিয়ে। আচ্ছা, এখন এটাকে কি করছি, আমি এটাকে কার্ভাচার টুল দিয়ে একটা কার্ভ করছি। আচ্ছা, এটা কার্ভ যদি আমার মনের মতো না হয় তাহলে এটা আমি ফেলে দিলাম, মনের মতো এটা হয়নি। এটা হচ্ছে যে এখান দিয়ে কার্ভ করবো, এই তা হয়নি। একটা এক কথা আমি এই লেখাটাকে ভাঙছি, হ্যাঁ, আমি একটা লাইন নিছি, কিনেছি। লাইন নেওয়ার পর এই লেখাটাকে আমি কি করব? ব্রেক করব। ব্রেক করার জন্য কন্ট্রোলে যাবো, কন্ট্রোলে যাবো, পাথ ফাইন্ডার ডিভাইডেড। আচ্ছা, ডিভাইডারে যাওয়ার সময় অবশ্যই আমাকে খেয়াল করতে হবে যে এই পাথ ফাইন্ডার অপশনে যাব, যে এখানে কি করব? আউটলাইন এটা কি করে দিব? চেক করে দেবো, দিয়ে এখানে ওকে। এখন দেখেন এখানে আনগ্রুপ করলাম, করার পর নিচের লেখাটাকে আমি একটা এই যেটা আছে এটাকে সবগুলোকে ধরে
আমি যে কাজটা করছি সেটা এখন আমি ফন্ট ডেকোরেটিভ করতেছি, মানে ডেকোরেশন করছি, বুঝতে পারছেন? লেখাটাকে ডেকোরেশন করছি। এর জন্য আমি কালারে যাই, কালার যাওয়ার পর আমি এখানে এই কালারটা সিলেক্ট করলাম, ফিল কালার। ওকে, এখন তো কালার মধ্যে দুটো ভেরিয়েশন আসছে না, এটা বাদ করছে। তাহলে এখানে একটা কালার আসছে, এখানে একটা কালার আসছে। এই কালারটা কিন্তু আপনি অন্য কোনোভাবে অ্যাপ্লাই করতে পারবেন না, তাই না? এখন আমি এই দুটাকে নিয়ে আসি, দুটোকে নিয়ে এসে আমি নিচে একটা রাখলাম, রাখার পর আমি চাচ্ছি যে উপরের অংশটা একটু কপি করে রাখি, উপরের অংশটা একটু গ্রেডিয়েন্ট দিব। কি দিব? গ্রেডিয়েন্ট দিব। তাহলে এটাকে সব উপরের সবগুলোকে ধরবো, এভাবে সিলেক্ট করবো, অথবা আমি আপনার দেখাচ্ছি কোন টুল দিয়ে দেখি, এটা ল্যাসো টুল না, ল্যাসো টুল দিয়ে, সরি, ল্যাসো টুল দিয়ে আমি যেদিক দিয়ে যাবো দেখেন, এই যে ল্যাসো টুলের ব্যবহার দেখেন। হ্যাঁ, অটো এটা এটা ধরে না কেমন জানি, ধরছে না? এবার শিপ ধরে এই অংশটাকে, আর এটা সিলেকশন টুল দিয়ে করলে যেমন ধরেন এই যেটা, আপনি এটা কীভাবে করবেন সিলেকশন টুল দিয়ে? হ্যাঁ, ডিসটেনশন হবে, যেমন ডিসটেনশন দিয়ে এটুকু আসলো, আসার পর যদি আসবে না শিপ ধরে, যেমন ধরেন এই, ঠিক আছে? এটা ইজি, কিন্তু নিচে দেখেন ওইটা ইজি, আবার ইজি আরটা ইজি আছে, সেটা তো সেম সিলেকশন, ওটা আমি দেখাই নাই যদিও। আচ্ছা, যে এখন এটাকে গ্রুপ করবো, আমি কি করবো? গ্রুপ। আলাদা হয়েছে না? এখন দেখেন আমি একটা কাজ করব, যেটার নাম হচ্ছে সেম সিলেকশন। এটা কী করবো? এটাকে সেম সিলেকশন দিলে নিচেটাও ধরবে। আমি কন্ট্রোল 2 দিয়ে কি করব? লক। উপরে এটাকেও কন্ট্রোল 2 দিয়ে লক করবো, মাঝখানে থাকলো না? আচ্ছা, তাহলে এটাকে আমি শুধু কালারটা সিলেক্ট করবো। কি করছি? সিলেক্ট থেকে সেম সিলেকশন, ফিল কালার। ওকে, এখন সবগুলো সিলেক্ট হয়েছে না? কন্ট্রোল গ্রুপ, অবজেক্ট থেকে সিলেক্ট থেকে সেম ফিল কালার। ও সরি, সবগুলো হয়েছে, বুঝলেন নাই? এই কারণে, মানে সবগুলো আছে, সবগুলো হয়েছে। আমি তো শুধুমাত্র এই আর্টবোর্ডটা দেখতেছিলাম, বুঝলেন নাই? আচ্ছা, তাহলে আমাকে এভাবে আস্তে আস্তে করতে হবে। সিলেক্ট করার পর কন্ট্রোল গ্রুপ। আচ্ছা, এবার কিন্তু গ্রুপ হয়েছে, হয়েছে না? এই দেখেন, এবার গ্রুপ হয়েছে। আর এই গ্রুপটাকে কন্ট্রোল 2 দিয়ে হাইড করে দিলাম, নিচেরটাকে আবার সিলেক্ট করে, সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল গ্রুপ। আচ্ছা, এবার আছে কন্ট্রোল অল্টার 2 দিলে আনলক হয়ে গেল, তাই না? একটা একটা। এখন যাচ্ছি যে এটাতে আমি কি দিব? এতে গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্ট দিব যে নিচে এটা থেকে অ্যাপ্লাই করবো এখান থেকে, অথবা এখান থেকেও গ্রেডিয়েন্ট দিতে পারি। আচ্ছা, এখন দেখেন এখানে ক্লিক করার পর গ্রেডিয়েন্টটা আসছে। হ্যাঁ, এখান থেকে এই যে এই গ্রেডিয়েন্টটা আমি ইউজ করতে পারি। এখানে বারবার কিসে হচ্ছে? স্ট্রোকে হচ্ছে, তাই না? এই গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারি, অথবা এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমি এভাবেও গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারি, অথবা এভাবে গ্রেডিয়েন্টটা ইউজ করতে পারি। এছাড়াও ডিফল্ট গ্রেডিয়েন্ট আছে, আমি এখান থেকে ক্লিক করে আরও অনেক গ্রেডিয়েন্ট আছে, যেমন হচ্ছে স্কাইটা দিতে পারি, স্কাইটা ভালো লাগবে। আচ্ছা, নিচেরটা যদি আমি কালো রাখি তাহলে আবার সুন্দর লাগবে। আচ্ছা, তো আর 5 মিনিট সময় আছে, দেখেন আমি কীভাবে গ্রেডিয়েন্ট করতে হচ্ছে দেখাইছি না? মূলত আমি আমার যে উপরে যে ইয়েটা আছে, ফন্ট আছে, এটাকে জাস্ট আমি একটু করবো, এটাকে গ্রুপ করার পর এটাকে ডিক্লুড করবো, মানে আউটলাইন কালার করবো, যে ওই যে
স্ট্রোক দিয়েছিলাম না, কোথায় স্ট্রোক দিয়েছিলাম? ফটোশপে। এখানে ওই ধরনের ডিজাইনগুলো করবো। দেখেন এখানে কিছু টাইপোগ্রাফি ডিজাইনগুলো আমি এখানে সার্চ দিই। এই যে দেখেন এটা কিভাবে করছে, এই যে লেখার সাইড দিয়ে কি একটা দাগ আসছে না? আচ্ছা, তারপরে যে এই যে লেখা, এটা এটা কিভাবে করছে দেখেন, কত সুন্দর লেখা। এটা এক ধরনের লেখা, এই সাইড দিয়ে একটা দাগ আসছে এইখানে। আচ্ছা, এই ধরনের লেখাটা আমি দেখতে চাচ্ছি। তাহলে আমি এই জুয়েল রানাটাকেই ধরার পর যাবো হচ্ছে পাতে, অবজেক্ট থেকে পাত থেকে অফসেট। অফসেট পাত করলে কি হবে বলেন তো? আপনার যে শেপ আছে, আমি এটাকে একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। যেমন আমি এই রেক্টাঙ্গুলারটা একটা শেপ নিলাম, নিয়ে এটাকে আমি কালার দিলাম স্ট্রোক। এটাকে যদি আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিই, কপি হলো না? কপি হওয়ার পর আমি সেম টু সেম রেশিওতে আমি এটাকে ছোটো করবো। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কি ব্যাপার? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি সেম রেশিওতে এটাকে আমি ছোটো করবো। কি ব্যাপার? আচ্ছা, দেখেন এটা মোটামুটি সেম রেশিওতেই উপর থেকে ডানে নিচে বামে ছোটো হয়েছে না? এবার আসি, আমি যদি এই ইলিপস টুল নেই, নিয়ে এটাকে আমি সেম রেশিওতে ছোটো করবো। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, যেহেতু আমার সব কিছু সব দিকের ডাইমেনশনটাকে সমান, সেক্ষেত্রে এটাও হইলো। এখন যদি আমি এটাকে আমি নিচের যে স্টার্ট আছে, স্টার্টটাকে যদি দিই, এটাকে যদি আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে যদি আমি ছোটো করি, তাহলে কী হবে দেখেন, আমার সব দিকেরই কি সমান হয়েছে? না, এদিকে একটু বেশি আসছে না? আচ্ছা, আমি যদি আবার এখানে পেন টুল নেই, পেন টুল নিয়ে যদি এখানে খুব ভালো করে দেখেন, আমি একটা শেপ নিয়েছি, এটাকে যদি আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি ইকুয়ালভাবে এটাকে ছোটো করি, ছোটো করে দেখেন কি সমস্যা হয়েছে? চেপে গেছে বেশি না? তাহলে এটাকে ইকুয়ালভাবে ছোটো করতে গেলে আপনার কী করতে হবে? হ্যাঁ, এটাকে পাত থেকে অবজেক্ট থেকে পাত, পাত থেকে অফসেট পাত, এক ইকুয়ালভাবে এটাকে আপনি যদি পজিটিভ ভ্যালু দেন এটা বড় হবে, আর নেগেটিভ ভ্যালু দিলে এটা ইকুয়ালভাবে এটা ছোট হবে। দেখেন, তাই না? যে এখানে যে শেপ আছে এইভাবে শেপে সে ছোট বড় হবে। ঠিক আছে? তাহলে এখানে আমাদের একটা কাজ আছে, সেই কাজটা কি? কাজটা হচ্ছে যে আমি এই লেখাটাকে ইকুয়াল রেশিওতে এটাকে বড় করব। তাহলে প্রথমত অবস্থায় আমি কী করতে পারবো? অবজেক্ট থেকে পাত, পাত থেকে অফসেট পাত, এখানে পিভট চেক করি, বেশি আছে এটা, এখানে হচ্ছে যে 0.55 বেশি, তাই না? তাহলে এটা হচ্ছে, আচ্ছা আমি সহজভাবে দেখাই, পাত থেকে অফসেট পাত, এটা 0.55 বেশি আছে, এটা ইঞ্চি, আমি 0.5 না 0.2 দিই, 2 দিই। হ্যাঁ, দিয়ে দেখি কী অবস্থা। এটা একটু বেশি আছে, 0.1 দিই। হ্যাঁ, 1, এটা একটু মোটামুটি রাখা যায়। হ্যাঁ, 0.1 না 0.05 দিই, 0.05, হাফ, এটা হয়েছে না? দেন ওকে, ওকে করার পর আমি পাথফাইন্ডার দিয়ে এটাকে কী করছি? করছি, এরপর কালো কালার দিই, কন্ট্রোল জেডি, দুইটা লেখার কারণে দেখা যাচ্ছে, আমি নিচেরটাকে অন্য কোনো কালার দিই। হ্যাঁ, এটা যদি না বুঝে থাকেন, জাস্ট প্রথমটা আমি সাদা কালার করে দিই। আমাকে আনগ্রুপ করতে হবে। হ্যাঁ, আনগ্রুপ,
হ্যাঁ আচ্ছা, ওই উপরে যেটা আমি কি করলাম না, স্ট্রোক যেটা দিলাম না, ওইখানে আবার ফিরে যাই আমি। আচ্ছা, এটাকে আমি স্ট্রোক দিব, আমি শুধু স্ট্রোক। এখানে স্ট্রোক দিলে যেটা হয়েছে, একটু স্ট্রোকের পয়েন্টটা কমিয়ে দিই। ওকে, আচ্ছা, এরপর চাইলে যে মাঝখানে যে অংশটা আসছে এটা আমি ডিলিট করে দিব এই যে পাথফাইন্ডার টুল দিয়ে, লাইট পেন শেপ বিল্ডার টুল দিয়ে আমি এটাকে অ্যাড করে দিব। দেখেন আরেকটু চিকন করে দিব। দেন ওকে, তাহলে অবজেক্ট থেকে এক্সপান্ড করলে সে আলাদা হয়ে যাবে। হ্যাঁ, আর এর সামনেটা আলাদা, আনগ্রুপ সামনেটা আলাদা, ওই এই স্ট্রোকটা আলাদা। এইভাবে আমরা বিভিন্ন ধরনের আমরা ইমেজটাকে ডেকোরেশন করতে পারি। হ্যাঁ লাইটিং ইফেক্ট। হ্যাঁ, বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা এখানে দিতে পারবো। ঠিক আছে, এই ইফেক্টগুলো আমি আগামী কোনো ক্লাসে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। ঠিক আছে, পুরোপুরি মোটামুটি এটা যদি আমরা না বুঝে থাকেন অসুবিধা নেই। আগামী ক্লাসে এই টাইপোগ্রাফি বা লোগো যেটা করব, এটাকে আমরা যখন টি শার্ট ডিজাইন করবো তখন এটাকে আমরা পুরোপুরি দেখবো। ঠিক আছে, কীভাবে আমরা একটা লোগোটাকে বা লেখাটাকে ডিজাইন করতে হয়। কেমন? আচ্ছা, হ্যাঁ, প্রেজেন্ট শিট, ওকে।